সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাঙালি জাতির কাঁধে সবচেয়ে ভারী লাশটি চাপিয়ে দেওয়া হলো ৪৫ বছর আগে। একটি স্বাধীন জাতির আত্মপ্রকাশের মহানায়ককে বুলেটে চাজরা করা হলেও তার স্বপ্ন রয়ে গেছে ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি মানুষের মন ও মগজে। শাহাদাত বার্ষিকীর এই দিনে এই নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বঙ্গবন্ধুর স্বপ্ন। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, এবং রিয়াজউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা। জাতির পিতাকে হত্যায় প্রত্যক্ষ মদত ছিল জিয়াউর রহমানের। ফাঁসি কার্যকরের আগে মাজেদের জবানবন্দি। প্রত্যক্ষদর্শীর বয়ানে সিনহার গাড়ির অবস্থান সহ ঘটনার পুরো চিত্র। টেকনাফে শামলাপুর চেকপোস্টে নতুন তদন্ত কর্মকর্তা। নির্ভয়ে তথ্য দিতে সবাইকে অনুরোধ। রাজবাড়ীতে ব্যবসায়ীকে পেটানোর পর বিলের পানিতে চুবিয়ে হত্যা। পুলিশের সহযোগিতায় বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ। বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলা। বাংলাদেশ থেকে কোভিড এমনিতেই চলে যাবে, ভ্যাকসিন প্রয়োজন নেই। স্বাস্থ্যমন্ত্রীর এই আস্থায় সন্দেহ বিশেষজ্ঞদের। করোনায় আরও ৩৪ জনের মৃত্যু। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা, বিদায় জানালেন সুরেশ রায়নাও। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আপনারা জানেন যে আজকে জাতীয় শোক দিবস, ১৫ই আগস্ট। আজ থেকে ৪৫ বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তো সেই দিনটিতে আজকে আমরা আলোচনা করতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে। আর এই জন্য আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা সবাই আমাদের অধ্যাপক আবু সাইদ বঙ্গবন্ধুকে খুব কাছে থেকেই দেখেছেন, সম রেজাউল করিমও দেখেছেন, রিয়াজ ভাই তো দেখেছেনই, গণমাধ্যম কর্মী হিসেবেও দেখেছেন, পরবর্তীতে দেখেছেন। তো তাদের কাছ থেকে সেই অভিজ্ঞতাগুলো জানবো। শুরুতে আমি যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর আবু সাইদের সঙ্গে। অধ্যাপক ডক্টর আবু সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা বলছি যে বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে আমাদের আলোচনার শিরোনাম। তো বঙ্গবন্ধুকে হত্যার ৪৫ বছর পরে এসে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? আপনার প্রশ্নটা বেশ ক্রিটিক্যাল প্রশ্ন। তারপরে বলতে চাই, আপনার প্রথমে যে কথা বলেছেন বিশাল ভয়াবহ একটা লাশ, আমি তো মনে করি না। আমি এটাকে মনে করি রক্ত মাখা বুক জুড়ে স্বদেশের ছবি তিনি লিখে গেছেন। সেটাই হোক, বঙ্গবন্ধুর স্বপ্ন কথাটা প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। এক প্রাণী জগতের মানুষই কেবলমাত্র স্বপ্ন নাকি দেখে, এরকম শুনেছি আমি। আর কেউ কেউ রাতে ঘুমের স্বপ্ন দেখে, আবার কেউ বা অনেকেই দিনের স্বপ্ন দেখে। অনেকে তার সামনে যে স্বপ্ন আছে, যে স্বপ্নটা তাকে তাড়া করে বেড়ায়, বুঝতে হবে সে একটা লক্ষ্য নিয়ে, একটা আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং অহনই সেই স্বপ্নটা তাকে তাড়া করে। বঙ্গবন্ধু এমন একজন মানুষ ছিলেন যিনি দেশভাগের পরেই এসে, আগের কথা যদি বলেন অনেক কথা আছে, আমি বলছি না, দেশভাগের পরেই স্বপ্ন দেখেছিলেন। যেমনটি আমরা পাকিস্তান জেনারেলদের বইতে পাই, 48 সনে এসেই বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এই দেশটা যেভাবে পাকিস্তান হয়েছিল সেইভাবে চান নাই, সেইভাবে হয় নাই। সেই জন্য নতুন করে এই দেশটাকে নতুন স্বপ্নময় একটা দেশ তৈরি করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের এক কথা আমি বলি, তার স্বপ্ন ছিল শোষণমুক্ত সোনার বাংলা। তার স্বপ্ন ছিল স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। এই দুটো কথার ভিতরেই আর একটা কথা এসে, সেটা হলো
তিনি চেয়েছেন দুঃখী মানুষের মুক্তি। এক কথায় এই দুঃখী মানুষের মুক্তি, এই মুক্তি কথাটা ছোট, কিন্তু অর্থের দিক থেকে ব্যাপক এবং বিশাল তার তাৎপর্য। আর দুঃখী শব্দটা অর্থ শুধু দুঃখী না, এর ভিতরে হাজার বছর ধরে বাঙালি জাতি যেভাবে নিপীড়িত, নিগৃহীত, অত্যাচারিত, উৎপীড়িত হয়েছে এবং শোষিত, বঞ্চিত হয়েছে, সব মিলেই যে বেদনাবোধ, দুঃখ, সেই দুঃখী শব্দটা অকারেই গ্রথিত হয়েছে বঙ্গবন্ধুকে যদি আমি গবেষণায় দেখি, চিন্তায় দেখি, চেতনায় দেখি, তাহলে এই শব্দটাই পাই। দুঃখী বলতে তিনি শুধু দুঃখবোধ থেকে বলেন নেই, সবকে মিলিয়ে এই দুঃখী শব্দটা বলেছেন। আর মুক্তি শব্দটার সাথে আছে মানুষের সার্বিক মুক্তির কথা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রত্যেকটি সাংস্কৃতিক প্রত্যেকটি ব্যাপারে মুক্তির কথা আছে। উনি সারা জীবন ধরে সেই কাজটি করেছেন, মানুষের মুক্তি চেয়েছেন, শুধু এদেশের না, বিশ্বে নিপীড়িত মানুষের তিনি মুক্তি চেয়েছেন, সংগ্রামী মানুষের, মুক্তিকামী মানুষের তিনি মুক্তির জন্য সংগ্রাম করেছেন। সমস্ত কিছু উপেক্ষা করে তিনি মুক্তির লক্ষ্যে এগিয়ে গেছেন। এই যে স্বপ্ন দেখে মুক্তির লক্ষ্যে এগিয়ে যাওয়া, এগিয়ে যেতে পারা, এটা কম সাহসের ব্যাপার নয়। এজন্য তাকে বারবার 27 বছর বয়সে তিনি পাকিস্তান হলো, তারপরে এই পূর্ববঙ্গে আসতেন 28 বছর থেকে, তারপরে 55 বছর, আর কত 27 বছর, এই 27 বছরে 12 বছর 13 বছর তিনি জেলেই ছিলেন। তাহলে সময় কতটুকু পেয়েছিলেন? এই সময়ের ভিতরে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য একেবারে চারণ বেশে সারা বাংলাদেশে তিনি স্বাধীনতার মন্ত্র, মুক্তির মন্ত্র জপবলা হাতে তিনি ঘুরে বেরিয়েছেন অহর্নিশ, সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু উপেক্ষা করে, সমস্ত সাহস বিশ্বাস নিয়ে তিনি অতিক্রম করেছেন সব বাধাকে। এই যে সব বাধাকে অতিক্রম করে স্বপ্নকে বাস্তবায়ন করার বিষয়টি, সেটা বঙ্গবন্ধু তার জীবনে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার ভিতরে একটা ধাপ এসেছিলেন। কিন্তু উনি নিজেই বলেছেন, আমার প্রথম বিপ্লব ছিল স্বাধীনতা, সেটা সম্পন্ন করেছে। দ্বিতীয় বিপ্লব হলো অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সেটা হয় নাই। রিজার্ভ ভাই আছেন আমার অত্যন্ত শ্রদ্ধ এবং বিজ্ঞ, ওনার কথাগুলো খুব শানিত। উনি জানেন সংবিধান যখন রচিত হয়, সেই সংবিধানের ভিতরে আমাদের স্বপ্নময় কথাগুলো, মুক্তিযুদ্ধের চেতনার কথাগুলো এবং এদেশের প্রতিটি মানুষের যে স্বপ্ন ছিল, সবকে গ্রথিত করে আমরা সংবিধানটা রচনা করেছিলাম। সেই রচিত সাইদ স্যার, আপনি যেটি বলছেন যে বঙ্গবন্ধু তার স্বপ্নে যে বড় ধাপটি, একটি স্বাধীন বাংলাদেশ তিনি দিয়ে গেছেন, এরপরে তো আর বঙ্গবন্ধু খুব বেশি সময় পাননি। তো আজকে আমরা এই 2019 সালে 20 সালে এসে যদি কথা বলি, তাহলে সেই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, বা বঙ্গবন্ধুর স্বপ্নের কতটুকু কাছাকাছি আমরা যেতে পেরেছি? আচ্ছা দেখেন, আমি এখানে খুব শর্টকাট কথা বলবো, সময়ের অভাব আছে আমি জানি। সেটা হলো এই, গতকাল আমার একটা টক শো ছিল এরকম, সেখানে আমি যে কথাগুলো বলেছিলাম, বঙ্গবন্ধুর আদর্শের কথা, স্বপ্নের কথা, এগুলো বলেছিলাম। সকালে থেকে ফেসবুকে একজন লিখেছে যে আপনি যে আদর্শের কথা বলেন, যে স্বপ্নের কথা বলেন, এগুলো দিয়ে কিছু হবে না, আপনি বরং এক কাজ করেন, এগুলোকে বাদ দিয়ে তেলবাজি করেন, তদবির করেন, তোষামত করেন, ব্যাংক লুট করেন, আপনি গাছ খান, রাস্তা খেয়ে ফেলে দেন, আপনার চাদর বিক্রি করেন, এই সমস্তগুলো করেন, তাহলে এ দেশটা এগিয়ে যাবে এবং এ দেশটা বড় হবে। আসলে বিষয়টা হলো এই যে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, স্বপ্নের কথা বলি, এটা রেটরিক কথা হয়ে গেছে। এই রেটরিক কথাগুলো আমরা রাষ্ট্রীয় ক্ষেত্রে, আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত খুব কম হয়েছে। হয় যে নাই তাই না, অনেক হয়েছে। আমরা স্বপ্নের দিকে, স্বপ্নের পথে আমরা এগোচ্ছি, কিন্তু সেই স্বপ্নের পথে বারবার আমরা আঘাত খেয়েছি এবং আঘাতের ভিতরে আমরা আছি। এখন বিশ্বায়নের এই যুগে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে কৌশলী, যে মেধাসম্পন্ন এবং তার সাথে সাথে যে প্রোগ্রাময় সৃজনশীল নেতৃত্ব দরকার, সেটা আমরা বড় অভাব বোধ করছি বাংলাদেশে। জি, ধন্যবাদ আবু সাইদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমি যুক্ত হতে চাই অ্যাডভোকেট
রেজাউল করিম এমপির সঙ্গে মাননীয় মন্ত্রী শুনছিলেন, অধ্যাপক আবু সাইদ কথা বলছিলেন, অনেক কথাই তিনি বলেছেন। তিনি পাশাপাশি এটিও বলছেন যে সৃজনশীল নেতৃত্বের প্রয়োজন ছিল বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের জন্য, সেই নেতৃত্বের অভাব এখন তিনি অনেকটাই দেখছেন। হ্যাঁ, দেখুন, বাস্তবতার আলোকে কথা বলার পূর্বেই গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু সহ ৭৫-১৫ আগস্টের শাহাদাত বরণ করেছেন যারা, এবং ৩রা নভেম্বরে ঢাকার কেন্দ্রীয় কারাগারে যে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলতে চাই। অধ্যাপক আবু সাইদ সাহেব বঙ্গবন্ধুকে খুব কাছের থেকে দেখেছেন। বঙ্গবন্ধুর উপরে তার গবেষণাধর্মী বই, বঙ্গবন্ধু হত্যার উপরে তার বই, সামগ্রিক বিষয়গুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তার এই ক্ষেত্রে গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন সকল বিষয়গুলোকে। আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই, বঙ্গবন্ধুর সঙ্গে অনেক নেতৃত্ব ছিলেন। আমি এই দেশের নাগরিক হিসাবে, মন্ত্রী হিসাবে নয় বলছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পূর্বে পরিকল্পনা, ষড়যন্ত্র, এই বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার মতো নেতৃত্ব আমরা খুব কম দেখেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কজনে সাহসের সঙ্গে নিজের জীবনকে ঝুঁকি রেখে প্রতিরোধ গড়ে তোলার জন্য ভূমিকা পালন করেছিল। নেতৃত্বে লোকের অভাব নাই, কিন্তু নিখাত কোষ্টি পাথরে যাচাই করে আদর্শিক নেতৃত্ব এবং নেতার প্রতি তার আনুগত্যতা, যে কোনো প্রশ্নে নিজে ঝুঁকি নেওয়ার মতো নেতৃত্বের কিন্তু অভাব রয়েছে, এ কথা বলার অবকাশ রাখে না। তার পাশাপাশি এটাও ভাবতে হবে যে সামগ্রিক যে অবস্থায়, বিদ্যমান অবস্থার আলোকেই কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। আমি কিন্তু এই সময় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর, এইচ.এম. কামরুজ্জামানের কথা ভাবছি না। এই সময়ের প্রেক্ষাপটে যারা আছেন তাদের ভিতর থেকে কে কতটা নিষ্ঠার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে, আদর্শিক চিন্তা চেতনা নিয়ে বঙ্গবন্ধুর যে অভীষ্ট লক্ষ্যটা ছিল যে মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ আধুনিক, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, উন্নত একটি বাংলাদেশ, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, এই ব্যবস্থাটাকে কায়েম করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন, আমার কাছে মনে হয় সেই নেতৃত্ব বঙ্গবন্ধুর রিফ্লেক্টেড ইমেজ হিসাবে, প্রতিচ্ছবি হিসাবে আজকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। তিনি তার ক্যাবিনেটে, তার দলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, যার কাছ থেকে যতটুকু সহযোগিতা পাওয়া সম্ভব ততটুকু সহযোগিতা তিনি নিচ্ছেন। কিন্তু মুখ্য জায়গাটায় সেই নেতৃত্ব কিন্তু তাকেই ধারণ করে করতে হচ্ছে। এখন অনেক নেতৃত্ব কিন্তু রয়েছেন, ধরুন তারা আজকে কিন্তু বিভিন্ন কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে নেই বা সঙ্গে থাকার সুযোগ হয় নাই, অথবা তারা বাইরে চলে গেছেন, এমন একটি অবস্থাও কিন্তু আছে। এর ভিতরে কেউ কেউ কিন্তু অধ্যাপক আবু সাইদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো, উনি আজকে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে না থাকলেও বঙ্গবন্ধু এবং আদর্শিক যে জায়গাটা, সেইটার থেকে কখনো বিচ্যুত হন না, সেই কথার থেকে কখনো ডিরিল্ড হন না। আবার অনেককে কিন্তু দেখি এই দল থেকে বেরিয়ে বিভিন্ন দল করেছেন অথবা অন্য দলে যোগদান করেছেন, আলাদা ভাবে যখন কথা হয় তখন বঙ্গবন্ধুকে সাংঘাতিক ভাবে রেসপেক্ট করেন, আর যখন ওই সমাজে ওই সামাজিকতা অথবা রাজনৈতিক পরিমণ্ডল কথা বলেন তখন কিন্তু বঙ্গবন্ধু শব্দটা ব্যবহার করেন না, সর্বোচ্চ বলেন শেখ সাহেব অথবা শেখ মুজিবুর রহমান। এইরকম কিন্তু আমরা দ্বৈত অবস্থানের লোকও দেখি। এখন যেটা আবু সাইদ সাহেবের প্রত্যাশার জায়গা আমি যতটুকু উপলব্ধি করেছি, আমি মনে করি বঙ্গবন্ধু আওয়ামী লীগেরই সম্পদ নয়, বঙ্গবন্ধুর দেশের সম্পদ, জাতির সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বাংলাদেশ কনসেপ্টে বিশ্বাস করি, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, তারা ভিন্ন ভিন্ন জায়গায় থেকে, বিভাজনে না থেকে এই আদর্শিক স্বপ্নের জায়গাটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রেও কিন্তু তাদের ভূমিকা রাখতে এগিয়ে আসতে হবে। ধরেন অত্যন্ত পণ্ডিত একজন মানুষ আছেন, উনি বঙ্গবন্ধুকে খুব রিসার্চ করলেন, কিন্তু বঙ্গবন্ধুর এই রিসার্চ, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যেখানে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকায় উনি থাকলেন না, উনি শুধুমাত্র রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় থাকলেন। আর একজন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করার মতো যোগ্যতা আছে, তিনি দূরে থাকলেন, সেই ক্ষেত্রেও কি তাদের সঠিক দায়িত্ব বা সঠিক নেতৃত্ব থাকে? সবকিছু মিলে কিন্তু আমি এই কথা বলছি না যে একেবারে বঙ্গবন্ধুর জন্য প্রয়োজনীয়, তার আদর্শ বাস্তবের জন্য প্রয়োজনীয় সকল নেতৃত্ব আছে, একথা বলছি না। তবে আমাদের সৌভাগ্য হলো ৭৫-১৫ আগস্টের সেই বিভীষিকাময় ভয়ঙ্কর
ঘটনার পরে অন্তত আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা শেখ হাসিনা শেখ রেহানাকে পেয়েছি। তারা দুইটি জায়গা ধারণ করছেন, আদর্শের উত্তরসূরি, রক্তের উত্তরসূরি। সেই জায়গাটা কিন্তু তারা কাঙ্ক্ষিত একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছেন, যেটা তাদের বাবা অর্থাৎ আমাদের জাতির জনক যেখানে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা কিন্তু শেখ হাসিনার মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু তার 3.5 বছরের শাসনকালের ভিতরে যে সকল পরিকল্পনা নিয়েছিলেন, যে সকল আইন প্রণয়ন করেছিলেন, কত সুদূর প্রসারী দৃষ্টিকোণ থেকে তিনি বেতবুনিয়ার ভূ উপগ্রহ কেন্দ্র, যেটার মূল কনসেপ্টে কিন্তু আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু আমরা আকাশে, আমাদের জল সীমা, আমাদের স্থল সীমা থেকে শুরু করে যুদ্ধ অপরাধীদের বিচার, এত দূরদৃষ্টি নিয়ে তিনি যেগুলো রেখে গেছিলেন। তারপরে তো বহু সরকার আছে, বহু নেতা আসছে, বহু প্রধানমন্ত্রী আসছে, বহু রাষ্ট্রপতি আসছে, কেউ তো এটাকে কার্যকর করে নাই। সুযোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি শেখ হাসিনার, তিনি কি এসে সেগুলোকে বাস্তবায়ন করছেন, কার্যকর করছেন। এই জন্য আমি বলতে চাই যে সুযোগ্য নেতৃত্ব রয়েছে, হ্যাঁ আশপাশে কিছু অনাকাঙ্ক্ষিত অনুপযুক্ত নেতৃত্বের কথা আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে। আমি নিজেও মনে করি যে কেউ আমরা আলোচনার ঊর্ধ্বে না, সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু আমরা যদি ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এবং ইনকনভেনিয়েন্স এর কথা ভাবি, সামগ্রিকভাবে আমরা ভারসাম্যতার কথা ভাবি, তাহলে দেখবেন একটা সুযোগ্য নেতৃত্বই কিন্তু আজকে বাংলাদেশের মানুষের যে টার্গেটটা ছিল যে কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোন মানুষ বন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আধুনিক বাংলাদেশের সকল সুযোগ সুবিধা পাবে, অসাম্প্রদায়িকতা বাংলাদেশে থাকবে, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে অনেকটাই পেরেছি। আজকে কিন্তু আমাদের গড় আয়ু কত, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, মাথা পিছু আমাদের বৈদেশিক মুদ্রার মানটা কত, সেই সকল বিষয় যদি হিসাব করেন, নারীর ক্ষমতায়নের জায়গা যদি দেখেন, শিশু মৃত্যুর হার যদি দেখেন, স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন, আমাদের সামগ্রিক ব্যবস্থা হিসাব করলে এই জাতীয় একটি অত্যন্ত খারাপ অবস্থায় থাকা দেশকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু সঠিক নেতৃত্ব রয়েছে বিধায় কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সাইদ ভাই একটা কথা আফসোসের সঙ্গে বলছেন যে ফেসবুকে একজন লিখছে তোলবাজি করেন ইত্যাদি ইত্যাদি। না, এটা যে নাই এ কথা বলবো না, তবে সাইদ ভাই এখনো যোগ্য মানুষের যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার মতো সুযোগ রয়েছে বলে আমি বিশ্বাস। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। আমি রিয়াজ ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। রিয়াজউদ্দিন আহমেদ, শুনছিলেন দুজন রাজনৈতিক নেতার কথা। সাইদ ভাই মোটামুটি যেটি বলেছেন তার সঙ্গে কিছু কিছু জায়গায় হয়তো মাননীয় মন্ত্রী একমত, আবার বেশিরভাগ জায়গায় একমত নন। আপনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে তৃতীয় নয়নে কি দেখেন, আসলে বঙ্গবন্ধুর স্বপ্নের কতটুকু কাছাকাছি আমরা যেতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। সাইদ ভাই এবং রেজাউল করিম ভাই এত সুন্দরভাবে বলছে রাজনীতি কাছের থেকে দেখা এবং সেই বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সারথি তারা দুইজনেই। সেখানে আমরা যেটা আপনি বলছেন যে একটু দূর থেকে আমরা দেখেছি। সাইদ ভাই যে কথাটা বললো যে বঙ্গবন্ধুর স্বপ্নের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগেই তো এই দুর্ভাগ্য নেমে আসলো, কিন্তু এই স্বপ্নের পরিধি অনেক বড়, অনেক দীর্ঘ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে নেতৃত্ব দরকার, যে প্রয়াস দরকার, সেটা রেজাউল করিম ভাই ঠিকই বলছেন যে শেখ হাসিনা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে উনি যে যাদের সহযোগিতা দরকার, যে সৎ নেতৃত্ব, ডেডিকেটেড লিডারশিপ, এইটার কিছুটা অভাব আছে। কারণ আমাদের রাজনীতিবিদের অভাব, প্রচন্ড অভাব। পার্লামেন্টের দিকে তাকাইলে আমাদের কষ্ট হয় যে এখানে কোথায় রাজনীতিবিদ, কোথায়? এখানে তো শুধু এমপি। তো এই জায়গা থেকে আমাদের আরো ডেডিকেটেড একদল লোক দরকার, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের দ্বিতীয় ধাপ যেটা মুক্তির সংগ্রাম, যেটা মুক্তির স্বপ্ন, সেই মুক্তির স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যে সৎ নেতৃত্ব দরকার, দুর্নীতিমুক্ত সমাজ দরকার, এই জায়গাটা বড় অভাব। এইটা বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন। আমাদের সাথে একান্ত আলোচনায় বলতেন যে দেখ, আমি তো কাকে বিশ্বাস করব, যে ওই আমি পেয়েছি চোরের খনি,
আমি 10 টাকা দিলে 9 টাকা নষ্ট হয়ে যায়, এগুলি উনি বলতেন। এবং শেখ হাসিনাও একই অবস্থার সম্মুখীন হয়েছে। এমন সব লোক রাজনীতিবিদের আবরণে, এই যে ইদানিং যেগুলি দেখলাম আমরা, সারা জাতি দেখলো, এরা কারা? এরাই স্বপ্নকে বিধ্বস্ত করে ফেলে, এরাই স্বপ্নকে নস্যাৎ করে ফেলে। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন বিশাল স্বপ্ন। একটা, যেটা সাইদ ভাই বললেন যে স্বাধীনতার স্বপ্ন, এটা বাস্তবায়িত হয়েছে। আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক বাঙালি। আমরা এই ব্যাপারে আমরা কৃতজ্ঞ বঙ্গবন্ধুর প্রতি। বঙ্গবন্ধু না হলে হয়তো এই স্বাধীন দেশের স্বাদ আমরা অনুভব করতে পারতাম না। এখন দ্বিতীয় ধাপে যে মুক্তির সংগ্রাম, যে সার্বিক মুক্তি, সেই জায়গার মধ্যে ঘাটতি আছে, এখনো কিছু ঘাটতি আছে। এগুলিকে পূরণ করে এগিয়ে যেতে হবে। অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি এবং আমাদের সার্বিক একটি সামাজিক মুক্তি, যেটা জি রিয়জ ভাই, আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে গেছে, আপনি মিউটটা তুলে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। জি রিয়াজ ভাই, এখন বলুন। রিয়াজ ভাই, আপনি আবার মিউট করে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বিশাল স্বপ্ন। তিনি তো বিশাল স্বপ্ন দেখতেন এবং এখনো তার বক্তৃতা, আজকেও তিনি বলতেছিলেন যে কার টাকায় আপনি মানে অফিসার সাহেব, কার টাকায় আপনি উকিল সাহেব, কার টাকায় আপনি সাংবাদিক সাহেব, এইগুলি কিন্তু তিনি বলেছেন। এবং তিনি যে সময়ে রাজনীতি করেছেন, যে সময়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেই সময়ের বিশ্ব রাজনীতির অবস্থা কি ছিল? সেই সময়ে বিশ্ব ছিল বিভক্ত, দুই ভাগে বিভক্ত ছিল, শোষক এবং শোষিত। এবং বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা দিয়ে বলেছিলেন যে তিনি শোষকের বিরুদ্ধে। তো সেটা কিন্তু আমরা দেখেছি। তার যারা বিশ্ব পরিমণ্ডলে যারা নেতা ছিলেন, যারা তার সাথে কাজ করেছেন, আপনার মার্শাল টিটু, তারপরে আপনার ওই সময়ে বিশ্ব বিভাজন, স্নায়ু যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেই সময়ে বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে আপনি আলেন্দে হবেন নাকি পণ্ডিত জওহরলাল নেহেরু হবেন, এরকমও মানে কলাম লেখা হয়েছিল, যে এডিটোরিয়াল লেখা হয়েছিল যে কোন পথে আপনি যাবেন। বন্ধুর পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলেন এবং এমন একটি রাজনৈতিক প্রোগ্রাম, এমন একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি এগোচ্ছিলেন, যেটা ওই সময়ের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা ছিল অত্যন্ত দুরূহ একটি কাজ। এবং সেই দুরূহ কাজের একটা পর্যায়ে আমরা হোঁচট খেয়েছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই রাজনীতি তিনি স্বপ্ন বাস্তবায়নের পথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই রাজনীতি একটা জায়গায় থেমে গেছে। ওখান থেকে আবার শেখ হাসিনার নেতৃত্বে সেটা এগিয়ে যাচ্ছে, কিন্তু বাধা আছে, বিপত্তি আছে, অনেক নেতৃত্বের সংকট আছে, দুর্নীতির ব্যাপকতা আছে। এগুলিকে জয় করে সামনে এগিয়ে গেলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন আপনি। অধ্যাপক আবু সাঈদের সঙ্গে আবারও যুক্ত হতে চাই। অধ্যাপক আবু সাঈদ স্যার, এর আগে আপনি যেটি বলছিলেন যে নেতৃত্বের সংকটের কথা, আমাদের রিয়াজ ভাই মোটামুটি এরকমটাই বলছেন, এছাড়া আরও কিছু কারণ রিয়াজ ভাই যোগ করেছেন। তো আপনি যে নেতৃত্বের সংকট বলছেন, এছাড়াও আর কোনো বাধা কি আপনার চোখে পড়ে যে কারণে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি কিংবা স্বপ্নের কাছাকাছি যেতে পারিনি? এখন তো বিশ্বায়নের যুগে প্রতি পদে পদে বাধা।
বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণহীন সমাজ, প্রতিটি মানুষের সমান অধিকার, বৈষম্যহীন সমাজ, ধনী এবং গরিবের যে পাহাড় তুল্য বৈষম্য আজকে তা থাকবে না, অঞ্চলে অঞ্চলে বিভাজন থাকবে না, বৈষম্য থাকবে না। এগুলো তো বঙ্গবন্ধু চেয়েছিলেন, সারা জীবনে তার লালিত স্বপ্নটাই ছিল। এবং দুঃখী মানুষের মুখে হাসি। আজকে কি দেখি? আজকে পদে পদে প্রতি পদে পদে বাধা, প্রতি পদে পদে শূন্যতা, প্রতি পদে পদে অযোগ্যতা, অদক্ষতা। এই করোনা কোভিডের এই কয়েক মাসে আমরা দেখেছি সরকারের কোনো কোনো মন্ত্রণালয়ের ভিতরে যে অদক্ষতা, অযোগ্যতা কি পরিমাণ প্রকাশিত হয়েছে জনগণ জানে। আজকে আমি সেদিকে যাব না। আমি শুধু বলতে চাই যে কথাটা, সেটা হলো যে আজকে রিজাউল ভাইকে সম্মান রেখে বলছি, সেটা হলো এই, বঙ্গবন্ধু চেয়েছিলেন পাকিস্তান আমলের আমলাতন্ত্র, আমলাদের প্রভুত্ব এবং কর্তৃত্ব খর্ব করে জনগণের প্রভুত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। সেই লক্ষ্যে সংবিধান হয়েছে, জনগণ যেখানে মালিকানা। আজকে সেই জনগণের মালিকানা নেই। জনগণ আজকে রাষ্ট্রের নিয়ামক শক্তি নয়, যার জন্য জনপ্রতিনিধিদের প্রতি পদে পদে আজ হেয় করা হচ্ছে। আমি শুধুমাত্র একটা উদাহরণ দেব, কয়েকটা উদাহরণ দেওয়া যায়, সময়ের জন্য একটা উদাহরণ দেব। আজকে যে আমলাতন্ত্র বঙ্গবন্ধু ভেঙে ফেলে দিতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন ইডেন বিল্ডিং এ, তখন সেক্রেটারিয়েট ছিল ইডেন বিল্ডিং এ আমি ক্ষমতাকে কুক্ষিগত করতে চাই না, ক্ষমতাকে আমি ছড়িয়ে দিতে চাই জনগণের মাঝে, জনগণের ক্ষমতায়ন করতে চাই। আজকে দেখা যাচ্ছে কি, আমলাতন্ত্রের বিকাশ, তার কর্তৃত্ব এবং তার আধিপত্য এত বিস্তার লাভ করেছে তা বলার মতো না। শুধু তাই নয়, আজকে এই যে কোভিড গেল, এখানে প্রত্যেক জেলায় 96 সালে আমি দেখেছি সরকার প্রধান তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দায়িত্ব দিয়েছিলেন 96 থেকে 2001 পর্যন্ত, যে ডিস্ট্রিক্টকে সমন্বয় করার জন্য, পরিকল্পনার জন্য, কার্য তদারকের জন্য আমাদের কর্তৃত্ব দিয়েছিলেন মন্ত্রীদের। আর আজকে মন্ত্রী বলেন, এমপি বলেন, সবার উপরে আমলাদের বসিয়ে দেওয়া হয়েছে। আমলারা সমন্বয় করবে, তারাই তদারকি করবে। তাহলে জনগণের প্রতিনিধি যারা আছে তাদেরকে কিভাবে অপমান করা হচ্ছে, কিভাবে তাদেরকে অবহেলা করা হচ্ছে, এটা কি যারা জনপ্রতিনিধি আছেন তারা কি উপলব্ধি করেন, অনুধাবন করেন? অনুধাবন করলে তাহলে পথ এবং প্রক্রিয়াকে আমরা কোন অবস্থায় আছি। বঙ্গবন্ধু তো চেয়েছিলেন জনগণের ক্ষমতায়ন, এখানে আমলার ক্ষমতায়ন হয়েছে। আজকে ইনডিগনিটি দিয়ে আমলাদের গ্রেপ্তার করা যাবে না যে পর্যন্ত চার্জশিট হয়। সাধারণ মানুষের জন্য এটা প্রযোজ্য নয়, আমলাদের জন্য প্রযোজ্য। এমনি করে এই যে দেখেন কয়েকদিন আগে যে কক্সবাজারের ঘটনা ঘটেছে, সেখানে কত সাংঘাতিকভাবে মানুষের জীবন আজকে মূল্যহীন, জীবনের গ্যারান্টি নাই, যেটা সংবিধানে আমরা দিয়েছিলাম, যে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই জীবনের গ্যারান্টিহীন একটা বিষয় বঙ্গবন্ধু কোনোদিন চিন্তা করেন নাই। হ্যাঁ, ইনডেমনিটি মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধু দিয়েছিলেন, কিন্তু এখন ইনডেমনিটি কাদের দেওয়া হয়েছে আপনি হিসাব করে দেখেন। যারা 14 বছর জেলের ভেতর ছিল তাদের ইনডেমনিটি দিয়ে বের করে দেওয়া হয়েছে। এগুলো পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় আসছে। আমি দুই একটা উদাহরণ দেব না, এগুলো দরকারও নাই। তবে আমি মনে করি যে আমলাতন্ত্র যত বেশি দুর্বার হবে, যত বেশি শক্তিশালী হবে, দুর্নীতি তত বাড়বে, অট্টালিকা তত বড় হবে, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তত বড় হবে, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট হবে না, মানব সম্পদের উন্নয়ন হবে না। আজকে মেধার ঘাটতি আছে, আজকে আমাদের আদর্শবোধের ঘাটতি আছে। এ সব কিছু হয়েছে একটা কারণে, যে আমরা মেধার পিছনে ছুটছি না, আমরা ছুটছি অর্থের পিছনে। যে জাতি, যে মেধার লোকেরা অর্থের পিছনে ছোটে, সেই জাতি কোনোদিনও ভবিষ্যতের দিকে, বঙ্গবন্ধুর স্বপ্ন তো দূরের কথা,
এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও দারুণভাবে একটা দুর্বলতার ভিতরে পড়বে, এ কথা আমি দায়িত্বহীনভাবে বলতে পারি। জি, ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে থাকুন আপনি। আমি একটু মাননীয় মন্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাই। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, শুনছিলেন যে অধ্যাপক আবু সাইদ বলছিলেন, আপনি অনেক উন্নয়নের কথা, ভালো কাজের কথা সেগুলো বলেছেন, পাশাপাশি অধ্যাপক আবু সাইদ যে বিষয়টি বলছেন যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা তিনি ইঙ্গিত করছেন, আমলাতন্ত্রের দাপট তিনি দেখছেন, আমাদের রিয়াজ ভাই বলেছেন যে ব্যাপক দুর্নীতির ব্যাপকতা। তো এই বিষয়গুলো যখন আসে তখন আপনাদের সেই ভালো কাজ এবং সেই উন্নয়নমূলক কাজগুলোকে এই নেতিবাচক কর্মকাণ্ডগুলো ম্লান করে দেয় কিনা? অবশ্যই আমি মনে করি যে আমাদের অনেক ভালো কাজকে বিতর্কিত করে দেয় এই জাতীয় কর্মকাণ্ডগুলি। তবে সেই ক্ষেত্রে আমি বিনয়ের সঙ্গে, সাইদ ভাই একজন পণ্ডিত মানুষ, আমি বিনয়ের সঙ্গে কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে ইনডেমনিটি, ইউজুয়াল ইনডেমনিটি বলতে যে জিনিসটা বোঝায়, আপনি দেখেন লিগালি কিন্তু ইনডেমনিটি অর্ডিন্যান্স জারির ভিতর বঙ্গবন্ধু হত্যা বিচার কার্যক্রম বা ৭৫ 15 আগস্ট থেকে শুরু করে ১৯৭৯ সালের ৬ এপ্রিল পর্যন্ত যে যারা ক্ষমতায় ছিলেন তাদের সকল কৃতকর্মকে বৈধতা দেওয়া হলো। সেটা ছিল একটা ইতিহাসের জঘন্যতম কালা কানুন, ইনডেমনিটি। পরবর্তীতে কিন্তু অপারেশন ক্লিন হার্টে যারা সম্পৃক্ত ছিল তাদের বাঁচাবার জন্য একটা দায়মুক্ত অধ্যাদেশ ছিল, ইনডেমনিটি ছিল, সেটা ২০০৬, যেটা হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। এখন কিন্তু বর্তমান সরকার, পার্টিকুলারলি আমি বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কিন্তু এই অপারেশন ক্লিন হার্ট বলুন, ক্রস ফায়ার বলুন বা অন্য কোনো কিছুর জন্য কিন্তু কোনো লিগাল ইনডেমনিটি নাই। সে কারণেই কিন্তু নারায়ণগঞ্জের ঘটনায় কিন্তু ৭ খুনের ঘটনায় সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। বিডিআর কিলিং এর ঘটনায় কিন্তু অনেককে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। অনেক জায়গায় পুলিশ, র্যাব, এমনকি র্যাবের ভিতর তো অনেকেই সম্পৃক্ত থাকে, আর্মির লোক থাকে, আনসারের লোক থাকে, পুলিশের লোক থাকে, তারা বিভিন্নভাবে লিগ্যাল প্রসিডেন্স এর মুখোমুখি হচ্ছেন। এবং অনেক জায়গায় ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মতো ঘটনা ঘটছে। শেখ হাসিনা কিন্তু প্র্যাকটিক্যালি স্বজন হারানোর বেদনা তিনি যা জানেন, এই জন্য এটা আমরা অনেকেই জানি না। সে কারণে কিন্তু তিনি কোন অপরাধী দায়ে মুক্তি পাক, এই দায়ে মুক্তির কোনো কথা, চিন্তা ভাবনা, কোন সুযোগ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, তিনি কোথাও দেন না। এখন আমি যেটা বলি যে সবাইকে আমরা ফেরেস্তা করতে পারিনি। আমি মন্ত্রী, আমি মনে করি আমার নিজেরও অনেক ত্রুটি রয়েছে, এমপি সাহেবদের, রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন জায়গায় অনেকের ত্রুটি রয়েছে, কথা অস্বীকার করা যাবে না। কিন্তু রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই তাদেরকে লিগালি কোনো ইনডেমনিটি দেওয়া হয় না। ধরেন একটা হলো, ক্রস ফায়ার হলো, ক্রস ফায়ারের পরে কিন্তু এইটাকে একজন ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করে, এটাই স্বাভাবিক নিয়ম। ইনকোয়ারি করে তিনি একটা রিপোর্ট দিয়ে দেন যে এটা জাস্টিফাইড ছিল, আত্মরক্ষার জন্য বা সিচুয়েশনের কারণে এটা করতে হয়েছে। এভাবে কিন্তু একটা প্রসেসের মধ্য থেকে অনেক রক্ষা পেয়ে যায়। আবার এই প্রসেসকে একসেপ্ট না করে যদি কেউ আইনের আওতায় আনতে চান, যেমন কক্সবাজারের ঘটনা, মামলা হয়েছে, মামলা হলে কিন্তু সেই ক্ষেত্রে এমন কোন আইন নাই যে তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া যাবে না, এমন কত বিধান কিন্তু কোথাও নাই। একইভাবে যারা দুর্নীতি করেন, রাষ্ট্র কিন্তু দুর্নীতিবাজদের কোনোভাবে ইনডেমনিটি দিচ্ছে না। এখন অনেকের দুর্নীতি অত্যন্ত গোপনীয়ভাবে হচ্ছে, অনেকের দুর্নীতি দৃশ্যমান হয় না, কিন্তু এ কথাও তো সত্য। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে যত দুর্নীতির মামলা হয়েছে, যত প্রসিডিংস হয়েছে, দেশের বাইরে রপ্তানি হওয়া টাকাও দেশের ভিতরে এসেছে, এ জাতীয় পদক্ষেপ কিন্তু অতীতে কেউ নেয়নি। এইরকম অনেক ঘটনা কিন্তু অনেক সরকার আমলে হয়েছে, তারা কিন্তু চোখ কান বন্ধ করে রয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন অপরাধ যে করবে, দুর্নীতি যে করবে, তার দলীয় পরিচয় আমার কাছে মুখ্য না। আওয়ামী লীগের অনেক নেতারা, তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে দুর্নীতির মামলা হয়েছে, কারো কারো কিন্তু সাজাও হয়েছে। যদি ওই অন্ধ দৃষ্টি ক্ষমতার থেকে থাকতো তাহলে অন্তত এই দলের নেতারা বা এই দলের প্রভাবশালী ব্যক্তির এই অবস্থা হতো না। সাম্প্রতিক সময় দেখেন আমাদের সহযোগী কতগুলি সংগঠনের নেতৃবৃন্দের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে কমিটি বাতিল করা, তাদের অনেকে কারাগারে পাঠানো, অনেকের বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস হয়েছে, তদন্ত চলছে, কারো চার্জশিট হয়ে গেছে, নানাভাবে চলছে। আর আমি এ কথা একবারও অন্ধের মতো বলবো না যে আমরা সব বন্ধ করতে পেরেছি। এখন দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি সঠিকভাবে পালন না করি, দায়িত্ব যদি রিয়াজ ভাইকে দেওয়া হয় বা আপনাকে দেওয়া বা সাইদ ভাইকে দেওয়া হয়, রাষ্ট্রযন্ত্র কিন্তু পরিচালিত হয় বিভিন্ন স্টেজের, এক স্তর থেকে স্তর ভিত্তিক। এখন এর ভিতরে অনেক জায়গায় কিন্তু আবর্জনা জন্মেছে। এই আবর্জনা বলতে আমি বলবো
হঠাৎ করে টাকার মালিক হওয়া, হঠাৎ করে বড় লোক হওয়া, হঠাৎ করে নেতা, হঠাৎ করে মন্ত্রী হওয়া, এমপি হওয়া, এই যে নেশায় পড়েছে একটা শ্রেণী, এই নেশায় পড়ার জায়গা থেকে কিন্তু আমরা সকলকে রাতারাতি বের করে আনতে পারছি না। তার ভিতরে একটি বিষয় আপনি যেটি বলছিলেন যে দুর্নীতির ক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেকেই প্রশ্নটি তোলেন যে দুর্নীতির ব্যাপকতা যতটুকু ততটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। আরেকটি বিষয় আমি প্রশ্ন রাখতে চাই, যেটি আমলাতন্ত্রের দাপটের কথা বলছিলেন, তো সেটি হচ্ছে এই যে আপনি যেটি বললেন যে একটি ক্রসফায়ারের ঘটনা ঘটলে হয়তো একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করেন, তিনি যদি বলেন জাস্টিফাইড তাহলে তো একরকম, কিন্তু এই যে ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন। তার মানে হচ্ছে আমলাতন্ত্রের দাপটটা কিন্তু রয়েই গেছেন, যার গুলিতে মারা গেলেন তিনিও আমলাতন্ত্রের অংশ, যিনি তদন্ত করছেন তিনিও আমলাতন্ত্রের অংশ। এই কারণগুলো তো কারণেই কিনা আমাদের এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমছে না। আমি সাইদ ভাই এই প্রসঙ্গতে আলোচনাটা, আমি নিজেও এই সব বিষয়ে আমার ব্যক্তিগত কিছু রিজার্ভেশন রয়েছে। আমি একটা জিনিস মনে করি, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময় তার বক্তব্যের ভিত্তিতে আমরা যেটা জেনেছি, যেটা বুঝতে পেরেছি, তিনি কিন্তু অতীতের আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের পক্ষে। এজন্য কিন্তু তিনি মনে করেন যে সেনাবাহিনী প্রতিরক্ষার জন্য শুধু না, আমাদের কটা বর্ডারে যুদ্ধ হওয়ার সম্ভাবনা, আমাদের যুদ্ধের মুখোমুখি কবে হওয়ার সম্ভাবনা, তাহলে কি সেনাবাহিনী বসে থাকবে? প্রাকৃতিক দুর্যোগে দেশের অন্য ক্রাইসিসে সেনাবাহিনীকে আমরা কাজে লাগাই। একইভাবে সচিবরা শুধু সচিবালয়ে বসে থাকবেন তা না, এই করোনা ভাইরাসকালীন সময় ডিসি, ইউনো, আমাদের ইউনিয়ন পরিষদ পর্যন্ত সঠিকভাবে প্রসিডিউর অনুযায়ী কর্মকাণ্ড হচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য তাদের দেওয়া হয়েছে দায়িত্ব। একইভাবে কিন্তু আমরা যারা সংসদ সদস্য রয়েছি, উপজেলা চেয়ারম্যান, মেয়র রয়েছে, ইউনিয়ন চেয়ারম্যান, প্র্যাকটিক্যাল কাজ কিন্তু ফিল্ডে তারাই করতেছে। একটা রিলিফ ডিস্ট্রিবিউশন কিন্তু করতেছেন ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্যরা। কিন্তু তাদের মাথার উপরে আমলাতন্ত্র। শোনেন, আমলাতন্ত্র কিন্তু সেই আগের আমলাতন্ত্র এখন নাই। এখানে কিন্তু বাংলাদেশের মানুষরাই সচিব হচ্ছে, তারাও কিন্তু এই মাটির মানুষ। তবে আমি মনে করি অবশ্যই জনপ্রতিনিধিদের প্রাধান্য রেখেই আমলাদের কাজ করার সুযোগ। প্রধানমন্ত্রী কিন্তু কোথাও বলেন নাই যে জনপ্রতিনিধিদের বাদ দিয়ে আমলা তোমাদেরকে সকল দায়িত্ব দিয়ে দিলাম। তিনি একটা পায়াস উইশ নিয়ে, একটা সদ ইচ্ছা নিয়ে প্রতিটি জেলায় এক একজন সচিবকে মনিটরিং এর দায়িত্ব দিয়েছেন। তার অর্থ এই নয় যে ওই জেলার যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে উপেক্ষা করে সচিবদেরকে প্রাধান্য দিয়েছেন। আমরা সকলে মিলে কাজ করতে হবে। এই দেশটা কিন্তু পাকিস্তান আমলের দেশ না। এখানের আমলাকেও প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, আর্মিকে করতে হবে, সাংবাদিককে করতে হবে, রাজনৈতিক কর্মীকে করতে হবে। আমাদের সকলে মিলে কিন্তু দেশে কাজ করার দায়িত্ব আছে। একটা রাষ্ট্র কিন্তু একক ব্যক্তি ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক না। জনগণ রাষ্ট্র, দায়িত্ব এবং কর্তব্য পারস্পরিক মিলে সকলে মিলেই কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। রিয়াজ ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। রিয়াজ ভাই, এর আগে আপনি যেটি বলছিলেন যে সংসদের দিকে তাকালে প্রকৃত রাজনীতিবিদ খুব বেশি চোখে পড়ে না, বরং অন্যান্য পেশাজীবীরাই সংসদ সদস্য হয়ে যাচ্ছেন। তো এটি কিন্তু আসলে আজকে আমরা যদি এই সংসদের কথা বলি, ক্রমান্বয়ে প্রতিটি সংসদে দেখছি বেড়েছে। তা আপনার কাছে কি মনে হয় কেন? কারণ রাজনীতি তো এখন একটা পণ্যে পরিণত হয়েছে। রাজনীতির বেচা কিনা হয়, রাজনীতি নিয়ে ব্যবসা করা হয়। তো এই কারণে রাজনীতি যারা এটা মানে পলিটিক্স এবং পার্লামেন্ট, এখানে তো ইনভেডেড বাই নন পলিটিশিয়ান। আপনি দেখেন একটা গবেষণায় বেরিয়েছে যে 60-70% এমপি তারা ব্যবসায়ী, তারা রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ড তাদের নাই, এবং এরাই কিন্তু দুর্নীতির বাহক। আপনি দেখেন একজন এমপি কুয়েতে যেয়ে দুর্নীতি করেছে, কুয়েতের একজন জেনারেলকে সে দুর্নীতির জালে আবদ্ধ করেছে। তিনি কি একজন ইন্ডিপেন্ডেন্ট এমপি, এখানে এমপি হয়ে গেলেন কিভাবে? ওনার স্ত্রীও এমপি হয়ে গেছেন। তারপরে ধরেন আপনি ওই যে টেকনাফের বদি, সে বদিকে ড্রাগ স্মাগলিং এর কারণে তাকে নমিনেশন দেওয়া হলো না, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু কি করা হলো? তার স্ত্রীকে নমিনেশন দেওয়া হলো। এইভাবে এই পলিটিক্স হ্যাজ বিন ইনভেডেড বাই করাপ্ট পিপল এন্ড নন পলিটিশিয়ান। এই জায়গাটা কি করে ক্লিন করা যাবে? রাজনীতির আরো অনেক বেদি আছে, সেগুলির মধ্যে গেলাম না, ওগুলি তো আরো গভীরে। এটাকে ক্লিন করতে হলে আরো গভীরে যেতে হবে। তো সেটা তো আস্তে আস্তে যেতে হবে, এবং না গেলে
যদি এই দুর্নীতি মুক্ত পলিটিক্স না করা যায়, তাহলে তো বঙ্গবন্ধুর স্বপ্নই থেকে যাবে। এটাকে কে আগায় নিয়ে যাবে? বঙ্গবন্ধুর যে আদর্শ, তিনি যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন সামনে নিয়ে যেতে হলে একদল আদর্শবাদী রাজনীতিক দরকার। একদল আদর্শবাদী রাজনীতি। আদর্শবাদী রাজনৈতিক নেতার চেয়ে আদর্শবাদী রাজনৈতিক সিস্টেমটা কি বেশি জরুরি কিনা আপনার কাছে কি মনে হয়? না, নিশ্চয়ই সিস্টেম তো আমাদের এই যে সিস্টেম, এটা তো একটা সাংবিধানিক সিস্টেম, আমাদের ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, এগুলি সবই আছে, কিন্তু এগুলি তো কিতাবে আছে, গোয়ালে নাই। জি, গোয়ালে আনতে হবে। জি, ধন্যবাদ রিয়াজ ভাই। জি, ধন্যবাদ রিয়াজ ভাই আপনাকে। অধ্যাপক আবু সাঈদ আপনার সঙ্গে যুক্ত হতে চাই, খুব বেশি সময় নেই, অল্প কথায় বলবেন। তারপরে হয়তো আমাদের নানান সীমাবদ্ধতা আছে, নানান কিছু আমরা যতটুকু চেয়েছিলাম, কাঙ্ক্ষিত ছিল ততটুকু অর্জন করতে পারিনি। তারপরে আজকের এই শোক দিবসে আমরা আশায় বুক বাঁধতে পারি কিনা, অধ্যাপক আবু সাঈদ স্যার? অবশ্যই আশা নিয়ে এগিয়ে যেতে হবে। নিরাশার কোনো স্থান নাই, হতাশা মানুষকে কিছুই দেয় না। সেজন্য আশায় উদ্দীপ্ত হয়ে যে স্বপ্নময় সোনার বাংলা আমরা করতে চেয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে যেখানে আছি সেই অবস্থার ভিতরে আমাদের সেই কাজটি করে যেতে হবে। আর একটা কথা বলতে চাই, সেটা হলো এই বঙ্গবন্ধুকে দলীয় বৃত্তে বেঁধে রাখার দিন নেই। যারা রাখতে চান তারা বঙ্গবন্ধুকে আমি বলবো ছোট করছে, যারা রাখতে চান তারা বঙ্গবন্ধুর অবমূল্যায়ন করছেন, এবং এইভাবে রাখতে রাখতে বঙ্গবন্ধু আরো ছোট হয়ে যাবে। বঙ্গবন্ধু সব দলের, সব মতের, সব মানুষের, বাংলাদেশের শুধু না, বিশ্বের নিপীড়িত মানুষের। তিনি দলীয় নেতা নন, জাতীয় নেতা, বিশ্ব নেতা। তাকে সেইভাবে দেখতে হবে। সেই জন্য তার স্বপ্ন যে ছিল অর্থনৈতিক মুক্তি, এই মুক্তি অর্জন করার জন্য তিনি বারবার বলেছেন। আমার পাবনায় নগরবাড়ি ঘাটে যে বাঁধ উদ্বোধন করতে পেয়েছেন, সেখানে বলছেন আমার দরকার হল সামাজিক আন্দোলন, সামাজিক বিপ্লব। সামাজিক আন্দোলন বিপ্লব করতে গেলে যে নিবেদিত কর্মী এবং কর্মী বাহিনী দরকার, আজকে আওয়ামী লীগের ভিতরে এই কোভিডে এবং রিলিফ দেওয়ার ভিতর দিয়ে দেখা যায়। কি দেখলাম আমরা? আমার কাছে ছবি আছে, প্রধানমন্ত্রী এখান থেকে সাহায্য পাঠিয়েছেন, সেই সাহায্যের উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পরে কি লেখা আছে? ওই এলাকার এমপির ছবি দিয়ে বড় করে লেখা আছে জনাব অবকের সৌজন্য এটা দেওয়া হলো। আবার অনেক মেয়র সাহেবের, অনেক ইউনিয়ন পরিষদের, এইভাবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু ছবি ছোট করে, তার স্বপ্ন ছোট করে, আমার আত্মস্বার্থের জন্য আমরা বঙ্গবন্ধুকে ব্যবহার করছি পণ্য হিসাবে। জি, ধন্যবাদ। আত্মস্বার্থের জন্য কেউ কেউ বঙ্গবন্ধুকে ব্যবহার করছেন পণ্য হিসেবে, অ্যাডভোকেট সমর রেজাউল করিম। সবাই ব্যবহার করছে। সেই সবাই ব্যবহার থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করে আজকে আনতে হবে। জি, অধ্যাপক আবু সাঈদ স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু সমর রেজাউল করিম কথা শুনবো, শেষের দিকে আছি। আমি নিজে মনে করি ব্যক্তিগতভাবে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। রাজনীতির সৃজনশীলতা এখন সময়ের অনিবার্য প্রয়োজন, এবং সেটা লক্ষ্য হতে পারে বঙ্গবন্ধুর ছোট্ট দুইটা বই, কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী। এই দুইটা বইকে যদি আমরা পড়ি এবং বইটাকে যদি একটু ধারণ করি, তাহলে দেখা যাবে যে আমি অনিয়ম, অনৈতিকতা, সম্পদের দিকে আমার যে লোলুপ দৃষ্টি আছে, এই দৃষ্টির থেকে বেরিয়ে আসতে পারবো। আর একটা কথা বলি, আমরা কিন্তু বঙ্গবন্ধুকে মনে করি আওয়ামী লীগের সম্পদ না। বঙ্গবন্ধু দেশের সম্পদ, জাতির সম্পদ, বিশ্বের মেহনতি মানুষের সম্পদ। কিন্তু এ কথাও তো সত্য, এই বঙ্গবন্ধুকে এই বাংলাদেশে কিন্তু এমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যে বঙ্গবন্ধুর ভাষণটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই কাউকে কাউকে ধরে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটছিল। পত্র পত্রিকায়, টেলিভিশনে বঙ্গবন্ধু ছিল নিষিদ্ধ। 21 বছর আন্দোলন সংগ্রাম করার পরে কিন্তু আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শব্দটাকে কিন্তু সামনে আনতে পেরেছি। অনেকে কিন্তু বঙ্গবন্ধুকে লালন করেন, ধারণ করেন, ব্যক্তিগতভাবে অনেক সময় বলেন, কিন্তু যখন ফোরামে যান তখন কিন্তু ওই যে বললাম, বঙ্গবন্ধু শব্দটা ব্যবহার করেন না। শেখ সাহেব বলেন অথবা শেখ মুজিব বলেন। বঙ্গবন্ধুকে সবার ধারণ করা উচিত,
বঙ্গবন্ধুকে সবার বিশ্বাস করা উচিত, আদর্শ হিসাবে গ্রহণ করে আওয়ামী লীগের ভিতরে যদি বঙ্গবন্ধুর পরিপন্থী আদর্শের পরিপন্থী যারা কাজ করে তাদেরকেও আস্থা করে নিক্ষেপ করা উচিত। একইভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যা বঙ্গবন্ধুর অবদান, সেই দেশে থেকেও যারা বঙ্গবন্ধু নিয়ে নির্বিচারে জঘন্য সমালোচনা মিথ্যাচার করে তাদের বিরুদ্ধেও কিন্তু স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সোচ্চার হওয়া উচিত। জি, আমরা সেই আশা করি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ নিয়ে আমরা এগিয়ে যাব, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে, সেটি আমাদের আজকের দিনের প্রত্যাশা। অধ্যাপক ডক্টর আবু সাঈদ, অ্যাডভোকেট সমর রেজাউল করিম এবং রিয়াজউদ্দিন আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।